হোয়াট নেক্সট ফর রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ নিডস আ ক্যারেক্টার ডাগআউটে। সবচেয়ে বড় কথা সে ওয়েলসকে সেমিফাইনালে তুলছে। আমি প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরিটা করেন, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা ছবি দেওয়া দরকার ছিল না। এমবাপ্পের মতো প্লেয়ারদের বিপক্ষে দর্শকরা পিটিশন করছে। বাংলাদেশ টিমের থেকেও রিয়াল মাদ্রিদ ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছে। এখন কি একমাত্র ত্রাণকর্তা হতে পারে হোসে মরিনিও? ব্যক্তিগতভাবে মনে করি তার স্বর্ণালী সময়টা ফেলে এসেছে। এখন স্প্যানিশ মিডিয়া ভার্সেস ফ্লোরেন্তিনো পেরেস চলছে। 12 কোটি টাকা এই বাংলাদেশের বাফুফের কাছে আছে। হ্যালো, মির ভার্সেস মিরের এই অনুষ্ঠানটা ধরেন আমি তো আলাপে করছি অনেকদিন ধরেই, আলাপে মির ভার্সেস মিরের আলাপ করছি এবং আলাপ করতে করতে একটাবার ধরেন এখন পর্যন্ত একবারই আমি খুব আরামে আলাপটা করতে পারছিলাম। সে একবার কোনবার নিশ্চয় অনুমান করতে পারেন যে এইবার অ্যাকচুয়ালি মির রায়হান মাসুদকে ছাড়া করছিলাম। তো আমি ফয়সাল জিতু মির আছি যথারীতি, এবং সেই এপিসোডে আমরা ফাহিম রহমানকে এনেছিলাম এবং একটা মোটামুটি একটা ভালো লজিক্যাল ডিসকাশন আপনারা দেখেছিলেন, সাধারণত যেটা মির থাকলে হয় না। তো আজকে এরকম আরেকটা দিন, আজকে আমি এই কারণে আরেকবার খুবই রিল্যাক্স। আজকেও মির রায়হান মাসুদ নাই, বাট একই সাথে হয় না মানুষের একটা মিশ্র অনুভূতি যে আপনি একই সাথে রিল্যাক্স বাট একই সাথে একটু ডিস্টার্বও ফিল করতে পারেন, কারণ আমার সঙ্গে আছে এরকমই আরেকটা ঠিক মিরের মতোই বা মিরের কাছাকাছি আরেকজন আমার খুব কাছের ছোট ভাই, কলিগ যেটাই বলি, দ্য গ্রেট তাইব অনন্ত। তাইব, স্বাগত জানাচ্ছি মির ভার্সেস মির। ধন্যবাদ। আচ্ছা, আমি 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 বলি আগে স্কোপ দিব পয়েন্ট দিয়ে দেখেন আমার শো আজকে তো আমি আসলে অনেক কথা বলবো, তো জাস্ট গেস্ট কাইন্ড অফ। সেটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আজকে ধরেন আমি আর তাইব বসছি, মির ভার্সেস মিরে আমাকে তাইবকে নিয়ে বসতে হয়েছে, এবং কিছু কিছু টাইমে এই ধরনের জিনিসগুলো অসম কিছু তুলনা, কম্প্যারিজন বা ডিসকাশনে আমাদের সামাজিকতার স্বার্থে যেতে হয়। যেমন আমি আজকে শুরুতেই বলতে চাই, আমি যদি এখন একটা কথা বলি যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম আর ক্লাব রিয়াল মাদ্রিদ এখন একই কাতারে, কেমন হবে জিনিসটা? মনে হবে যে এটা কি ধরনের কথা, কিন্তু অ্যাকচুয়ালি ট্রু, কারণ রিয়াল মাদ্রিদে তারা এখন কোচ খুঁজে বেড়াচ্ছে। আরেকটা ট্রফিহীন সিজনের পরে বাংলাদেশ ফুটবল টিমও পাগলের মতো কোচ খুঁজে বেড়াচ্ছে। শুধু সমস্যা একটাই, বাংলাদেশ ফুটবলের টাকা নাই, রিয়াল মাদ্রিদের টাকা আছে কিন্তু তারা এখনো দলের সমস্যাগুলো দূর করতে পারছে না। টাকা দিয়ে যে সব সমস্যার যে সব দূর হয় না, তার প্রমাণ রিয়াল মাদ্রিদ। আমরা রিয়াল মাদ্রিদ, বাংলাদেশ ফুটবল এসব নিয়ে কথা বলবো, এবং এবারে আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি আমাদের আজকের মির ভার্সেস মিরের হোস্ট প্লাস গেস্ট তাইব অনন্তকে। তাই খুবই ইনসাল্টিং ইন্ট্রো, বাট ভালোই লাগলো আর কি শুনে। এবং আনফরচুনেটলি আজকে দুজনই আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান, কিন্তু রিয়াল মাদ্রিদ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেটা খুবই টার্বুলেন্স টাইম আর কি, মানে সবকিছুই এলোমেলো। অনেকটা তোর জীবন, আমার জীবনের মতো। একটু আগে তুই বলতেছিলি অনেক 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 মানে এতটাই তোর জীবনের টার্বুলেন্স, এখানে বসেই বললি ভাই আমাকে একটু মোটা দেখাচ্ছে, আমি যেন সরি আমি একটু মোটা, স্ক্রিনে যেন আমাকে এটা না বোঝা যায়। সো এরকম আমরা যেসব কথাবার্তা আসলে টক শোতে বলা উচিত না, আমরা ওগুলো নিয়ে আজকে কথা বলবো। বডি শেমিং করবো না, বডি শেমিং আমরা করব না, আমি জাস্ট কোট আনকোট করছি, তুই যেটা বলছিস আমি সেটাই বলছি। হ্যাঁ, তবে তুমি যেটা শুরুতে বললা যে বাংলাদেশ টিম আর রিয়াল মাদ্রিদ একই জায়গায় দাঁড়িয়ে, আমি বলবো যে বাংলাদেশ টিমের থেকেও রিয়াল মাদ্রিদ ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছে এই সময়টায়। হ্যাঁ, মানে বাংলাদেশ টিমের তো সমস্যাটা হচ্ছে যে উই হ্যাভ ডিসাইডেড যে আমরা কি করতে চাই। আমাদের যেই আর্থিক ব্যাপারটা, কোচের যে কোচকে আমরা নিতে চাই সেটা আসলে হাফ টাকা ক্রীড়া মন্ত্রণালয় দেবে, হাফ টাকা বাফুফে দেবে, বা অর্থ মন্ত্রণালয় দিতে পারে। এইটা নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ব্যাপারটা তো আসলে অর্থের না, কারণ ওখানে যেই দুইজনের মারামারি ঘটনা শুনলাম, $500,000 ফাইনই করেছে তারা। $500,000 মানে ওখানে হচ্ছে অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াচ্ছে। এবং শুধুমাত্র ওই ভালভার্দে এবং টোকোমেনি না, শোনা গেল যে আরো দুইজনের মধ্যে অনেকে ক্যাচাল হয়েছে গ্যাঞ্জাম, এবং সেটা নিয়েও আলোচনা আছে। আচ্ছা, আমরা একটু শুরু থেকে শুরু করি। মানে প্রথমত রিয়াল মাদ্রিদের সিজনটা তো খারাপ যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পিকে উঠছে জিনিসটা এল ক্লাসিকোতে হারার পরে। কারণ এল ক্লাসিকোতে হারার পরপরই ধরুন এমবাপ্পের বিষয়টা যেটা একটু আড়ালে ছিল, যে এমবাপ্পেকে দর্শকরা চায় না, সেটা সামনে চলে আসলো বেশি করে। ফ্লোরেন্তিনো পেরেসকে সামনে আসতে হলো, প্রেস কনফারেন্স করতে হলো, এবং 90 মিনিটস ফুটবল ম্যাচের সমান দৈর্ঘ্যের তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সাংবাদিকদের একদম ধুয়ে দিয়েছেন তিনি, যেটা আমাদের দেশে করলে দর্শকরা খুব খুশি হয় সাংবাদিকদের যখন কেউ ধুয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, তো স্প্যানিশ মিডিয়া তো একই অবস্থা, এখন স্প্যানিশ মিডিয়া ভার্সেস ফ্লোরেন্তিনো পেরেস চলছে। আর হচ্ছে এই যে ভালভার্দের বিষয়টা তো আছেই। এই সব কিছু মিলে রিয়াল মাদ্রিদের অবস্থা একেবারেই লেজে গোবরে। কিন্তু তাই অফকোর্স আমরা সবার আগে মাদ্রিদিস্তা, তাই তা আলা মাদ্রিদ, বাট যত কিছুই বলি রিয়াল মাদ্রিদের এই জিনিসটা পরপর দুটো সিজন, গতবার তো আমরা 4টা ম্যাচের একটা জিততে পারিনি এল ক্লাসিকোতে। এইবার ধরেন আমরা মনে করতেছিলাম যে ওকে লেটস আমাদের অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগটা তো রিয়াল মাদ্রিদের সবসময় থাকে, সেখান থেকেও এক্সিট, এবং এই সমস্ত সিচুয়েশন, এখন কি একমাত্র ত্রাণকর্তা হতে পারে হোসে মরিনিও? হোসে মরিনিও তো আমি ব্যক্তিগতভাবে মনে করি তার স্বর্ণালী সময়টা ফেলে এসেছে।
হ্যাঁ, এবং এখন একটা গ্রিক ক্লাবে সম্ভবত আছেন, বেনফিকাতে পর্তুগিজ ক্লাবে আছেন, এবং ইনফ্যাক্ট পর্তুগিজ ক্লাবের হয়ে রিয়ালকে হারিয়েছেন তিনি। হ্যাঁ, তারপরও আমি বলবো যে তার সোনালী সময়টা আপনি রিয়ালের সাথে তার যদি ওই সময়ের সম্পর্কটা দেখেন, 2010 থেকে 13 ট্রফি জিতেছেন লা লিগা একটা, কিন্তু খুবই বর্ণাঢ্য ক্যারিয়ার, মানে রিয়ালের ডাগআউটে মরিনিওর প্রেজেন্সটা অন্যরকম ছিল। এবং ওই সময় ওই একটা ট্রফির অনেক অনেক ভ্যালু ছিল, কেন তখন রিয়াল মাদ্রিদ টানা খারাপ সময় যাচ্ছিল, হারছিল এল ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে, এবং তখন মরিনিও যে জিনিসটা অ্যাড করেছিলেন মাঠের বাইরের কিছু ঘটনা, ধরেন পেপ গার্দিওলার সঙ্গে তার ওই চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন, এবং তখন ম্যাচ মানে একদম মানে দুটো দলের মধ্যে ব্যাপক উত্তেজনা, যেটা এখন এসে আবার রিয়াল মাদ্রিদের মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাগুলো নিয়ে বেশি আলাপ হচ্ছে। এবং সেই এবং আমি মনে করি কি যে ধরেন এই ধরনের সিচুয়েশনে রিয়াল যখন একটা মানে কোচ কেন্দ্রিক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, যে তারা যাকে নিয়ে আসলো আলোনসো, তাকে ছেড়ে দিতে হলো জানুয়ারিতে, এবং ইমিডিয়েটলি কোনো অপশন স্যাক করেছেন, আরবেলোয়াকে নিয়ে আসা হলো, যিনি রিয়াল মাদ্রিদ বি টিমের কোচ ছিলেন। এবং আরবেলোয়া রিয়াল মাদ্রিদের ডাগআউটে এমন একটা ক্যারেক্টার থাকতে হবে যে নিজে হিমসেলফ এ ক্যারেক্টার। তো আরবেলোয়া এক্স্যাক্টলি, মানে আরবেলোয়া ইজ নট এ ক্যারেক্টার, আলোনসো ক্যারেক্টার হচ্ছেন ডর্টমুন্ড। এই কারণেই কি আরবেলোয়াকে নিয়ে এরকম কথা বলতে পারেন একজন দলের মানে কোচকে নিয়ে এসে বলতে পারেন যে আমাকে কোচ মনে করে আমি 4 নাম্বার স্ট্রাইকার, এই জন্য আমাকে নামাই নাই। না, আমি আবার এমবাপ্পে এরকম কথা কেমনে বলতে পারে ভাই? মানে আই সিরিয়াসলি, মানে এমবাপ্পে একেবারে ছেলে মানুষ, তাহলে এই টাইপের কথাবার্তা বলে না। এবং এটা তো শুধু বলেই নেই, 4 নাম্বার স্ট্রাইকার বলছে আমি ফুল ফিট ছিলাম, আমাকে খেলা হয়নি ম্যাচের শুরু থেকে। হ্যাঁ, এবং এটা ম্যাচ জেতার পরে এই ধরনের আলোচনা হচ্ছে। সো মাঠের খেলাটা ম্যাটার করে না। রিয়াল মাদ্রিদের লাস্টে 3টা ম্যাচ যদি দেখেন, এসপানিওলের সাথে 2-0 জিতলো, বার্সার কাছে 2-0 হারলো, আবার 2-0 রিয়াল ওভিয়াদের সাথে জিতলো। কিন্তু এই দুইয়ের চক্করের মধ্যে যেটা হচ্ছে যে তারা আসলে ওই মারামারিও দুইজন মিলেই করছে, মূল মারামারিটা। এর মধ্যে এই 4 নাম্বার জিনিসটা এমবাপ্পে ঢুকাই দিছে, যে 4টা স্ট্রাইকারের মধ্যে আমি ফোর্থ, যিনি 41টা না 42টা গোল করেছে। মানে সে মানে ওটা একরকম কোচকে মানে ইয়েই করছে, যখন তার ফার্স্ট লাইন আপে ফ্রন্ট 3-তে মাস্তানতুনো, গার্সিয়া এবং ভিনিসিয়াস। এখন কোচের ব্যাখ্যাটা হচ্ছে যে ভাই ও তো ফিট ছিল না, ও এল ক্লাসিকো মিস করছে, এই ম্যাচে তো আমি আসলে ওকে পরেই নামাবো। সো কোচ, আই থিঙ্ক কোচ ওয়াজ ভেরি রাইট অন দিস। কিন্তু এমবাপ্পের এটা ভাল লাগে নাই, যেরকমটা দর্শকেরও ভাল লাগে নাই। যখন রিয়াল মাদ্রিদের দুঃসময় ক্লাবের এল ক্লাসিকোতে হারতেছে, এমবাপ্পে ইনজুরিতে দলে নাই, তাকে ছুটি দেওয়া হয়েছে, এবং এই সময় সে ছুটি নেয় ইয়টে গিয়ে মাস্তি করে বেড়াচ্ছে, এগুলো ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়া, এবং এটা দর্শকদের ভাল লাগে নাই। তারা তখন রীতিমতো পিটিশন সাইন করা শুরু করছে, এবং 20,000 পিটিশন হয়েছে যে এমবাপ্পেকে ক্লাব থেকে ছেড়ে দেওয়া হোক। কেন এমবাপ্পের এই সময়টা দেখা লাগতে পারে? এটা আবার আমি মনে করি যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। হ্যাঁ, দর্শকদের কারণ এটা হচ্ছে যে যখন একটা এত কিছু কেন আসলে, মানে ডাগ আউটে অথবা মাঠের বাইরে এত আলোচনা নিয়ে কেন কথা হচ্ছে বিকজ ট্রফি নাই, আর তো কোনো রিজন নেই। মানে ফ্লোরেন্তিনো পেরেজ, হি ইজ বিন দ্য প্রেসিডেন্ট অফ রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ফর 26 ইয়ার্স, তাই তো? এত লম্বা টেনিউরে তিনি কখনোই এই আচরণ করেন নাই। তিনি গত মঙ্গলবারের প্রেস কনফারেন্সে আচরণটা করেছেন, মানে একেবারে খুবই কি বলে ওটাকে আনক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, এবং এই যে সাংবাদিকদের ধরে আপনার প্রশ্ন করা, তির্যক বাণী ছুড়ে দেওয়া, মিসোজিনিস্ট মন্তব্য। এবং সবচেয়ে বড় কথা যে তার প্রেস কনফারেন্সে হি ওয়াজ লেট ফর 18 মিনিটস। তো সবকিছু মিলিয়ে খুবই মানে আনলাইক পেরেজ ক্যারেক্টার। এবং সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে তিনি যেটা দাবি করছেন যে বাইরের একটা সাংবাদিক কোরাম অথবা একটা গোষ্ঠী মিলিয়ে রিয়াল মাদ্রিদকে নাড়ানোর চেষ্টা করছেন, এবং তিনিও যে নড়েছেন ওই প্রেস কনফারেন্স তার প্রমাণ যে তিনিও ভীত, যে যারা কাজ করছেন ব্যাকে এবং তারা চান যে পেরেজ চলে যায়, তিনিও কিছুটা ভয় পাচ্ছেন। গ্রুপ হয়েছে বলে তিনি মনে করছেন। কিন্তু একটু আমি বলি, একটু আগে তুই যেটা বললি যে পেরেজ কয় মিনিট যেন লেট ছিল, 20 মিনিট, 18 মিনিট। আমাদের প্রডিউসার ক্যামেরার পেছনে মিটি হাসতেছে যে এরা তো প্রত্যেকদিন লেট করে আসে। তো আজকে লেট হওয়ার রিজন ছিল কারণ ছেলেটাকে তো আমার রেডি করতে হচ্ছে, একটু বুঝায় নিয়ে আসতে। না, কথা একদমই সত্য না, আমি রেডি হয়েছিলাম, সে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছে। আচ্ছা, সো দ্য থিং ইজ পেরেজের এই ঘটনাটার সঙ্গে, আচ্ছা আমার যেটা মনে হয় যে দর্শকদের ওই ইমোশনটা, এই জায়গাটা আমার খুব কানেকশন আছে না বাংলাদেশ বা সারা পৃথিবীর দর্শকদেরই। ধরুন এমবাপ্পের মতো প্লেয়ারদের বিপক্ষে দর্শকরা পিটিশন করছে। বাংলাদেশে যেটা আমরা সবসময় দেখি যে হয় সিন্ডিকেট বা আমাদের লোকাল কোচদের, এবং যখন এখন মনে করা হচ্ছে এই সময় যদি কোচ না থাকে বা এনি চান্স 25 তারিখে ক্যাম্প শুরু হবে, তখন আমাদের কোনো লোকাল কোচে সহকারী কোচ এটা দায়িত্ব নেবেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু মোটামুটি আমাদের দর্শকরা এর মধ্যে একাট্টা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যদি আমরা দেখি যে তারা বলছেন এরাই সবাই সিন্ডিকেট করছে এবং অমুক কোচকে আনতে দিচ্ছে না বা হচ্ছে না। বাংলাদেশের আসলে আমি একটু হঠাৎ করে হয়তো সুইচ করলাম, বাট এটি ইনফরমেশনগুলো একটু আপডেট দেওয়া দরকার। আমরা এখন শর্টলিস্ট করেছি 3টা কোচকে, এবং এর মধ্যে যেটা আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল বলে মনে করা হয়, অনেকেরই পছন্দের ছিল মিকেল ব্রাজিলিয়ান, তাকে আর পাওয়া যাচ্ছে না বিকজ তার সঙ্গে বাফুফে চুক্তি করার আগে সে ব্রাজিলের একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে চলে গেছে।
একই রকম সংখ্যা আছে, কিন্তু ধরুন এখন আমরা কোলম্যানকে নিয়ে কথা বলছি এবং হি ইজ আ ভেরি হাই স্ট্যান্ডার্ড কোচ, কিন্তু তাকে আসলে পাওয়ার জন্য আমাদের তো খুব দ্রুত এগোতে হবে। সেটা কি সম্ভব হবে বলে মনে হয়? আর কোলম্যান সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, তার কোচিং ক্যারিয়ারের মানে অ্যাজ এ প্লেয়ার খুব ভালো ছিলেন, খুব হাই প্রোফাইল ছিলেন, ডিফেন্ডার ছিলেন, অতটুকুই খেলেছেন, মানে বড় বড় লিগ খেলেছেন, দলের হয়ে দেশের হয়ে খেলেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা সে ওয়েলসকে সেমিফাইনালে তুলছে। এটাই মানে ওয়েলস 1958 সালের পরে তার হাত ধরে 2016 ইউরো সেমি খেলছে। তো এই যেই কোচ আসলে ইউরো খেলাতে পারেন একটা দেশকে এবং সেমিফাইনালে তুলতে পারেন, তিনি যদি বাংলাদেশের দায়িত্ব নেন, বাংলাদেশের ফুটবল অটোমেটিক্যালি 2-3 স্টেপ এহেড চলে গেল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত হাই প্রোফাইল কোচ কখনোই ছিল না। এবং বাংলাদেশ ফুটবল এখন ডিল করছে কাদেরকে নিয়ে, যেসব ফরেন প্লেয়াররা যারা বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে বাংলাদেশে এসেছেন, এদেরকে ডিল করার জন্য কোলম্যানের মতো ক্যারেক্টারের দরকার আছে। আর বিষয়টা হচ্ছে 42 লাখ টাকার একটা ডিল মনে হয়, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার সব মিলিয়ে হয়তো 50 লাখ টাকার মতো, এটা মান্থলি দিতে হবে। বাংলাদেশের ফুটবল এই জায়গায় আছে কিনা যে আমরা 50 লাখ টাকা কোচ এবং তার অ্যাসিস্ট্যান্ট 2 বছরের চিন্তা করছে, 2 বছর মানে হচ্ছে অলমোস্ট কত কোটি টাকা হয়? দুই মাসেই তো 1 কোটি টাকা লাগতেছে, তো এটা তো হিউজ মানি, অনেক 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 প্রায় 12 কোটি টাকার মতো 2 বছরের ডিল। সো 12 কোটি টাকা বাংলাদেশের বাফুফের কাছে আছে বা সরকার কি দিবে? এইটা এই বিষয়ে হয়তো বা এই উইকের মধ্যে আসলে সিদ্ধান্ত আসতে হবে। ইনফ্যাক্ট কারণ 25 তারিখ থেকে আসলে 24 তারিখ আমরা ধরে নিচ্ছি যদি ঘোষণাও আসে, তার মানে হচ্ছে যেটা এরই মধ্যে 3 দফা পিছিয়েছে কোচের নাম ঘোষণা, বাফুফে, এবং সেখানেই সংকটটা ছিল এই টাকায়। আসলে কত বৈপরীত্য মানুষে মানুষে, হ্যাঁ তাই বলুন তোর কত টাকা, তারপরে সেখানে আসছে শো করতে কয়টা টাকার জন্য আসছে। আর আমি ধরেন শো করতেছি কারণ হচ্ছে যে আমার এখন কোনো চাকরি বাকরি নাই, বেকার। আচ্ছা এনিওয়ে, এই যে কেন এটা বললাম এই কথাটা, রিয়াল মাদ্রিদের এত টাকা আছে কিন্তু তারা কিন্তু সমস্যাগুলো সমাধান করতে পারতেছে না, নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। তুমি তো বেসিক্যালি আলু, তুমি তো তোমাকে সবখানে দেখা যায়, সব শোই করো তুমি, হ্যাঁ মোটামুটি এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে স্পোর্টস সবই করছো। হ্যাঁ, তার মধ্যে একটা শো আমারই ছিল মির ভার্সেস মির, সেখানেও যে তুই ঢুকে গেলি, তাহলে বল এখানে তুই কোন ক্রাইটেরিয়ায় ঢুকলি? মিরের কোন কিছু আছে তোর মধ্যে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে মির রেহান মাসুদের মতোই মানে কিছু ইললজিক্যাল কথাবার্তা এবং খুবই মানে আবেগীয় কথাবার্তা বলার জন্য মোটামুটি কিছুটা আমরা বলতে পারি। প্রথম শো যে কারণে আমাকে ঠান্ডা থাকতে হবে যাতে আমি আরেকবার ইনভাইটেশন পাই, নেক্সট বার ধরবো তো। আচ্ছা ওকে, সো এত কিছুর পরে তাহলে অর্থই যেহেতু অনর্থের মূল বলছি আমরা রিয়াল মাদ্রিদে, হোয়াট নেক্সট ফর রিয়াল মাদ্রিদ? তাই মানে এতগুলো ইস্যু, একটা হচ্ছে এমবাপ্পে, ভালভার্দে, ফ্লোরেন্তিনো পেরেজের ইলেকশন করতে হবে এবং তিনি বলছেন যে আমি এখনো ফিট আছি, আমার প্রতিপক্ষ কেউ থাকলে দাঁড়াও, যারা আমাকে চায় না তারা নির্বাচন করো। এই ফাঁকে আমি একটু বলে রাখি পেরেজ সম্পর্কে একটা ইনফরমেশন। পেরেজ হচ্ছে 2000 থেকেই তিনি আসলে প্রেসিডেন্ট, মাঝখানে একবারই ছিলেন না এবং ওই সময়টা রিয়াল মাদ্রিদ এরকম খারাপ সময় গেছিল। 2003 থেকে 6 প্রবাবলি 3 বছর তিনি ক্লাবের প্রেসিডেন্ট থেকে তার দূরে ছিলেন, বা 6 থেকে আবারও এই 20 বছর ধরে তিনিই প্রেসিডেন্ট। আচ্ছা, পেরেজের একটা ইস্যু গেল এবং সব শেষে আরেকটা হচ্ছে কোচ, কে হবে কোচ? আরবেলোয়াকে আর রাখা হচ্ছে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। হাউ মানে রিয়াল মাদ্রিদ মানে কত দ্রুত আসলে রিয়াক্ট করতে পারবে বলে মনে হয়? প্রথমত রিয়ালকে এমন একটা কোচকে আনতে হবে যিনি লম্বা সময় সার্ভ করবেন। মানে আপনি আলোনসোকে আনছেন, শর্ট টাইম ছেড়ে দিছেন, আরবেলোয়াকে আনলেন, শর্ট টাইম ছেড়ে দিলেন। রিয়াল মাদ্রিদ নিডস আ ক্যারেক্টার ডাগ আউটে, এটা দরকার খুব করে। আর আমার আমি স্পেশাল ওয়ানের পক্ষে, হ্যাঁ আমিও মনোনীয়র পক্ষে। আর আমি আরেকটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে মানে যেমন প্লেয়ারদের দলকে ওন করতে হবে, রিয়ালে গিয়ে আপনি খেললেন, জার্সি পরলেন, গোল করে ফেললেন হবে না। আপনার যেটা এমবাপ্পে করে, সে বলে কথায় কথা, যেমন সেই সিজনে 41 ম্যাচে 41 গোল, ফ্যানদেরকে ওন করতে হবে। এখন আপনার বুঝতে হবে যে ক্লাব একটা খুবই টার্বুলেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় আপনি যখন একটা রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন ইনজুরির কারণে, ওই সময় প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরিটা করেন, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা ছবি দেওয়া দরকার ছিল না, কারণ ক্লাব তো একটা মানে আলটিমেটলি একটা টার্বুলেন্সের মধ্যে আছে। সো ওই সময়টাতে আমার মনে হয় প্লেয়ারকেও বুঝতে হবে, আবার ফ্যানদেরকেও বুঝতে হবে যে উনি ওনার কাজটা তো ঠিকঠাক করেছেন, উনি তো 40-র উপর গোল করেছেন, ওনাকে যে কারণে আনা হয়েছে সেটা উনি সার্ভ করে গেছেন। একটা ছোট্ট প্রশ্ন, এই বিষয়টা কি এরকম হয়েছে? আমাদের জুলাই আগস্ট মুভমেন্টের সময় সাকিব আল হাসানের একটা ছবি দিয়েছিল, যেটা নিয়ে এখন পর্যন্ত তাকে ব্যাপারটা কি ওরকম হয়েছে অনেকটা? তাই আমি আসলে সাকিবেরও ফ্যান, আমি আবার এমবাপ্পেরও ফ্যান, এখন আমার জন্য বলাটা খুব মুশকিল। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় কথা এমবাপ্পের যেটা করতে হবে, পারফরমেন্স খুব ভালো করছেন, বিশ্বকাপের আগে যেরকম মাইন্ডসেট নিয়ে অ্যাজ এ প্লেয়ার, সিঙ্গেল প্লেয়ার, ইন্ডিভিজুয়াল হিসেবে হি ইজ অন ট্র্যাক, বাট দল হিসেবে খেলাটা রিয়ালের হয়ে খুব ইম্পর্টেন্ট। তিনি আসলে যে কম্বিনেশনটা ভিনিসিয়াসের সাথে হওয়ার কথা সেটা হয়নি, বাকি সবার সাথে তার যেই ওই জিনিসটা, তার জেলটা তৈরি হয়নি আমি মনে করি 2 বছরে। ওই জেলটা তার তৈরি করা উচিত। ফ্যানদের প্রতিও তার নমনীয় হতে হবে। এই যে ফ্যানরা তাকে নিয়ে আজে বাজে পিটিশন করছে, কথা বলছে, এটার রাগটা তিনি ঝাড়লেন কোচের উপরে গিয়ে, যে আমাকে 4th সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে। এই জিনিসগুলো দরকার নেই। আপনি বড় প্লেয়ার তখনই হবেন যখন আপনি ক্যামেরার সামনে খুব স্মার্টলি কথা বলতে পারবেন। ওই জায়গাতে এমবাপ্পের শেখার আছে আমার মনে করি।
ওকে, ক্যামেরার সামনে স্মার্টলি কথা বলতে এটা আমি পারলে আপনাকেও বলছি, বড় মানে আপনি player। একটু অলরাইট, ঠিক আছে, আজকে আমরা মির ভার্সেস মিডটা এখানে শেষ করতে চাই। আচ্ছা, মির ভার্সেস মির নাকি মির ভার্সেস তাইব আছে? বাট এনিওয়ে, আপনার কাছে জানতে চাইবো যে আজকে আসলে তাইব কেমন লেগেছে, মানে শুধু মোটা চিকন না, ওভারঅল মানে তার মোটা চিকন কথাবার্তা কি মানে আবার? কেমন What is লেগেছে সবকিছু যেটা বলবেন। অলরাইট, সো দেখা হচ্ছে আবারও আগামী সপ্তাহে আমাদের মির ভার্সেস মিরের নতুন এপিসোডে। ঠিক আছে, বাই, Bye. থ্যাংক ইউ এবং Thank you. সরি, হ্যাঁ, Thank you, যাতা বলার সরি জন্য ধন্যবাদ তোমাকে। ইফ আই হার্ট ইউ, বাট তুই তো আমার খুব কাছের ছোট ভাই, এই জন্য অনেক কিছু তাহলে একটু বললাম। পেমেন্টটা বাড়াই দিও, তাইলেই হবে। ওকে, বাই বাই, টাটা।